এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী। নওশাদ না একটা যখন নামটা সামনে এসেছিল 2021-এর আগে এবং রেজাল্ট আউটের পরে একটা আকাশের মধ্যে ওই টিমটিমে তারা হয় না, জলজল করছে, বেশ অনেকটা আশা, নতুন একটা মুখ। তারপর কি হলো? নওশাদ তারপর বিভিন্ন অ্যালিগেশন। নওশাদ এখানে বলে, তারপরে আঁতাত করে নেয় আর দাঁড়ায় না, ওখানে দাঁড়াবো বলে তারপরে আঁতাত করে নেয় আর দাঁড়ায় না, কোথাও আন্ডার দ্য টেবিল ডিল করে নেয়, সেটিং করে নেয়। কি নওশাদ সেই যে আশা জাগিয়েছিল, তারপর কি হলো? আমার 6টা অ্যাকাউন্ট আছে, ফরেন অ্যাকাউন্ট নাই। তৃণমূল আর বিজেপি মিলে আমাকে এত দিয়েছে, রাখার জায়গা পাচ্ছি না। একটা ডিবেট আমি ছিলাম, সেখানে মোহাম্মদ সেলিম সাহেব ছিলেন, প্রদীপ স্যার ছিলেন, বিজেপি থেকে শ্রমিকবাবু ছিলেন, আর তৃণমূল থেকে একজন সিনিয়র কেউ ছিলেন। আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ আপনারা দেশ চালিয়েছেন, আপনারা 34 বছর বাংলা চালিয়েছেন, আপনারা বাংলা চালাচ্ছেন, আমাকে একটু আইডিয়া দিন কীভাবে ফরেন অ্যাকাউন্ট বানানো যায়, টাকাগুলো রাখতে হবে। উত্তর আমি এটাই দিলাম এখানে। মানে সব গুজব। নওশাদ সিদ্দিকী, আজকের দিনে জোট হয়েছে না হয়নি সিপিএম এর সঙ্গে? অবশ্যই হয়েছে। হয়েছে? কোনগুলো হয়নি আমরা বুঝতে পারছি না, এত ঘাঁটা অবস্থা। হ্যাঁ, 4টে জায়গাতে বামেদের শরিকরা প্রার্থী দিয়েছে, মধ্যমগ্রাম, বাসন্তী, খানাকুল, নন্দীগ্রাম। আমরা বামেদের চেয়ারম্যান স্যার বিমান স্যারকে জানিয়েছি ওই 4টে জায়গাতে যাতে ওরা প্রার্থী প্রত্যাহার করে নেয়। এই যে আমাদের জোটটা হচ্ছে, যে লড়াইটা আমরা একসাথে লড়াইটা করছি যাতে স্মুথলি লড়াই করতে পারি। কোন যদি না করে প্রত্যাহার? দেখুন, আমরা বৃহত্তর স্বার্থে একদিকে যেমন বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, এই লক্ষ্যে আছি। 2021-এ আমরা সব মিলিয়ে 32টা সিটে লড়াই করেছিলাম, এখন আমরা মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু 5 বছরে জেল কেটেছি, মার খেয়েছি, আমাদের কর্মী খুন হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, তারপরেও আমাদের সংগঠন আমরা ব্যাপকভাবে ব্যাপ্তি করেছি। তারপরেও আমরা 30টাতে এই জন্যই সীমাবদ্ধ হয়েছি যে এখন যে সময় চলছে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এখানে ইগো নয়। যদি না প্রত্যাহার করে, আপনি প্রশ্ন করেছেন, তবে যদির প্রশ্ন আসছে না। বিমান স্যার বলেছিলেন যে কোনো জায়গায় ফ্রেন্ডলি ফাইট হয় না, সুতরাং প্রত্যাহার করবে। ভাঙড়ে আইএসএফের বেশ একটা দখল আমরা 2021-এই টের পেয়েছি, কিন্তু এই গত 5 বছরে ঘরে ঘরে গিয়ে মানে সারা বছরের ডোর টু ডোর ক্যাম্পেইন শওকত মোল্লা করেছেন, টিকিট পাওয়ার অনেক আগেই। এবং শওকত মোল্লা ঘোষণা করে দিয়েছেন যদি একটা সিটও পায় দক্ষিণ 24 পরগনা আইএসএফ, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। শুধু রাজনীতি ছাড়ার কথা বলেনি, উনি বলেছেন ওনার নামে কুকুরও পুষবেন। আমি মানুষের নামে কুকুর পুষার পক্ষপাতী না, আমি ধৃষ্টতা দেখাবো না। উনি 2021 সালে বলেছিলেন আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় থেকে যেতে, উনি সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবেন। আর শওকত সাহেবের নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ডবল চাকরিরও স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাকে পিছিয়ে দিচ্ছে। তো শওকত সাহেব কি চ্যালেঞ্জ দিল আমার কাছে বড় কথা নয়। তৃণমূলের ওই ধরনের 800-1000 নেতা আছে শওকত সাহেবের মতো। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং শুধু ভাঙড় না, এবারে আমরা ডবল ডিজিট নিয়ে বিধানসভার মধ্যে আসছি। যে চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতেই তো নবান্নে গিয়েছিলেন। কি ছিল? অবশ্যই উনি আমাদের রাজ্যের অভিভাবিকা, 1 বার না 100 বার যেতে যদি প্রয়োজন হয় যাবো, তাতে কোনো সমস্যা নেই। আমি ব্যক্তি তৃণমূল সুপ্রিমোর সাথে দেখা করতে যাইনি, তাহলে গেলে কালীঘাটে যেতাম। মানুষের খুব কৌতূহল কি ছিল, নওশাদ হঠাৎ নবান্নে চলে গেল। হ্যাঁ, এটা তো নিশ্চিতভাবে বলতে পারবেন সবাই যে সেটিং অন্তত করিনি আমি। হ্যাঁ, সেটাই তো বলছিল। আমার কাছে এত বড় অফার থাকার পরেও আমি সেগুলো প্রত্যাখ্যান করেছি, কারণ আমি ভাঙড়ের মানুষ 2021-এ নির্বাচন স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিল। বিজেপি তৃণমূলের বাইনারি, সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি, তৃণমূল নাকি তাদেরকে আটকে দেবে। এই পরিস্থিতিতে যখন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো কংগ্রেস প্রভাবিত সিটগুলো যখন হাতছাড়া হলো, সব তৃণমূলের দিকে আসলো, সেই সময় ভাঙড়ের মানুষ কিন্তু আমাকে ভোট দিয়েছিল, বিশ্বাস করেছিল। সুতরাং আমি তাদের বিশ্বাস ভরসাকে নষ্ট করতে পারি না। ভাঙড়ে কি এবার ফাইটটা টাফ? লড়াইটা অনেক সহজ এবারে। কেন? 2021-এ লড়াইটা ছিল আমার জন্য অনেক কঠিন, কারণ হচ্ছে তখন আমাদের নতুন দল, বিজেপি তৃণমূলের বাইনারি। নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নতুন এসেছে, আমি রাজনীতি এখনও খুব একটা বেশি বুঝিয়েছি এটা ব্যাপার না,
কিন্তু তখন একদম নবীন ছিলাম। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সেটিংয়ের বারবার অভিযোগ উঠেছে, তোমার বিরুদ্ধে আমরা জানি কি ধরনের কেস অভিযোগ উঠেছিল, তারপর কি যেন মাঝখান থেকে হয়ে গেল ওই গল্পের বইয়ের পাতার মতো, আর ওই কেস টেস নিয়ে আলোচনাও হয় না, চর্চাও হয় না, কেসটার কি অবস্থা, অভিযোগের কি অবস্থা আমরা কেউ জানি না। এই এতগুলো অধ্যায় আমি উত্তর দিই। হ্যাঁ অবশ্যই। আমার নামে 17টা কেস, শুধু গাঁজার পাচারের কেসটা এখন হয়নি, বাকি সবটা দিয়েছে সরকার। তো কেস সবটাই চলছে, নিয়মিত আমাকে কোর্টে হাজিরা দিতে হয়, আপনার বিধাননগর কোর্টে, এমপি এমএলএ কোর্টে আমাকে হাজিরা দিতে হয়। আমার অ্যাডভোকেট আছেন, আমরা আইনে লড়াই করছি 17টা কেসের। তবে দিনের শেষে আমি 17টা কেস থেকে আমি মাথা উঁচু করে আমি রেহাই পাবো, এটা আমি জোর গলায় বলছি। আমাকে 1 ইঞ্চিও ছাড়ছে না, বরঞ্চ যতটা পারছে আরও আটকে রাখার চেষ্টা করছে। কারণ এটাই, হয়তো আমি যদি শুধু মুসলমানদের কথা বলতাম আমাকে হয়তো এত ডিস্টার্ব নাও করতো। আমার সমস্যা হয়ে গেছে, আমি শুধু মুসলমানদের কথা বলতে পারি না। আমার চোখের সামনে দলিত আদিবাসীদের নামে ফেক সার্টিফিকেট ইস্যু করছে, তাদের অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারছি না। আমার সামনে দেখছি সরকারি কর্মচারীদের ডিএ মেরে দিচ্ছে সরকার, আমি চুপ থাকতে পারছি না। প্যারা টিচারদের সাথে বৈষম্য হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদেরকে বেশি খাটিয়ে নিচ্ছে, তাদের সমকাজে সমবেতন দিচ্ছে না, আমি চুপ থাকতে পারছি না। স্কুলের টিচার নাই, হসপিটালের ডক্টর নাই, আমি চুপ থাকতে পারছি না। আচ্ছা সত্যি মনে হয় যে এসআইআর নিয়ে এত হইচই হচ্ছে, এটা এবারের ভোটে বিরাট কোনো প্রভাব ফেলবে? দেখুন, এসআইআর যখন নোটিফিকেশান হয় তার 1 সপ্তাহের মধ্যে আমি বলেছিলাম যে 2026-এর মানে নির্বাচনের ইস্যু, একটা অন্যতম ইস্যু তৃণমূল দাঁড় করাবে এসআইআর। আমার ফোনে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাকে। ভাঙড় বিধানসভার ভগবানপুর অঞ্চলের একটি বুথে লেখা আছে এসআইআরের হাত থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিন। ইস্যু তো তৃণমূল তৈরি করছে, আজকে যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে এর জন্য অন্যতম দায়িত্ব আমি মনে করি তৃণমূল। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না যদি কম্পিউটার অপারেটর দিত। সেই সুযোগটা বিজেপি সামনে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশনকে। কদিন আগেই দেখলেন, এটা ফেসবুকে পাবলিশড হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে, যে নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্যাম্প। তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের পশ্চিমবাংলায় সে আর জায়গা নাই। বামপন্থী আইএসএফ যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তারা এবারে রেজাল্ট খুব ভালো করতে চলেছে, কিন্তু সেই জায়গায় ধাক্কা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করা হয়েছে এসআইআরকে। এসআইআর কি ইতিপূর্বে হয়নি? 2002 সালে এসআইআর ওয়েস্ট বেঙ্গল হয়েছে। না, এসআইআর নিয়ে এখানে যা হচ্ছে সেটা পিওর পলিটিক্স, তার বাইরে কিছু পলিটিক্সটা তো বিজেপি তৃণমূল মিলে করছে। আমি বলছি জোর গলায়, এটা বিজেপি তৃণমূল মিলেই পলিটিক্সটা করছে। এসআইআর বিরোধিতা তো বামেরাও করেছেন, মোহাম্মদ সেলিমও তো আমিও ধর্নায় করছি, বসেছিলেন। আমারও মামলা আছে। মমতা ব্যানার্জি যখন রাস্তায় দাঁড়িয়ে বলছিল এসআইআর করতে দেবো না, আমার লাশের উপর এসআইআর হবে, তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে এর বিরুদ্ধে মামলা করেছি। তারপরে মমতা ব্যানার্জি পরে কালো ড্রেস করে সুপ্রিম কোর্টে গিয়ে একটু হম্বিদম্বি করছিলেন। খসড়া লিস্ট তৈরির পরে যে ভোটারটা বাদ গিয়েছে তার 90% আমি মনে করি জেনুইন ভোটার বাদ গিয়েছে। হ্যাঁ, আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, অবৈধ ভোটার লিস্ট আমরা বিপক্ষে। মারা গিয়েছেন, শিফটেড হয়েছেন, তার যার অস্তিত্ব নেই তার ডিলিট হোক, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে যে বৈষম্যটা আজকে হচ্ছে বা যেই হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা। তো এর ফল কি তৃণমূল পাবে? সত্যি ডেন্ট হবে তৃণমূলের ভোটে? দেখুন, মানুষ শেষ কথা বলবে, তবে মানুষ এটুকু বুঝে গিয়েছে যে হয়রানি হচ্ছে, এই হয়রানির মূল চক্রী হচ্ছে তৃণমূল বিজেপি। সুতরাং বিজেপি তৃণমূলকে পরাস্ত এবারে করবে। আচ্ছা, বামেদের সঙ্গে জোট 21-এও দেখলাম, সঙ্গে কংগ্রেসও ছিল, কিন্তু তাতে লাভ যেটুকু হয়েছে আইএসএফের, বাম কংগ্রেসের কিছু লাভ হয়নি। এটা অনেকে বাম কংগ্রেসকে দোষে, যে আইএসএফের মতো একটা দল যারা সেকিউলার নাম রেখেছে কিন্তু আদৌ সেকিউলার নয়, সেরকম একটা দলকে সঙ্গে নিয়ে আরও বেশি করে পোলারাইজ ভোটের দিকে এগোচ্ছে, যেটার ফলটা বাম কংগ্রেসের মতো দল পাচ্ছে। না, আমি মানে আপনাকে বলছি না, যারা বলে আইএসএফ সেকুলার দল না, আমি তাদেরকে জানতে চাইছি, তাদেরকে জানতে চাইবো আমি পরবর্তীতে যদি আমাকে কেউ জানিয়ে দেয় সেকুলারের ডেফিনেশনটা কি। মাথায় টুপি দিলে হবে না, মুখে দাঁড়িয়ে রাখলে হবে না, কেউ গেরুয়া বসন পড়লে নাকি সেকুলার হওয়া যাবে না, পুরোহিত বা পইতে থাকলে সেকুলার হওয়া যাবে না, এরকম ব্যাপার না তো। 2021-এ যদি আমরা বেশি সংখ্যায় বিধায়ক যেতে পারতাম, লড়াইটা বেশি দিতে পারতাম। আমি একা গেছি বলে খুশি নয়, সত্যি আমাকে অনেক সময় আনকমফর্ট ফিল করি, কারণ আমার সামনে দলবদলরা বসে, রাইট সাইডে বসে বিজেপি, লেফট সাইডে বসে টিএমসি, ব্যাক সাইডে বসে টিএমসি, ওর মধ্যে এখানে আমি, মানে আমাকে ইনকিলাব, আমাকে জিন্দাবাদ বলতে হয়, এরকম একটা ব্যাপার থাকে ভিতরে। তো আমাকে অনেকটা খারাপ লাগে। তার জন্য এটা নয় যে আমি সংযুক্ত মোর্চা ছেড়ে বেরিয়ে গেছি, আজকের দিনেও বলছি
নিজেকে আইএসএফ এর বিধায়কের থেকে বেশি সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ একসাথে লড়াই করেছি। হ্যাঁ, তাহলে দলটা এই 5 বছরে এমন কোনো লেয়ার আমরা তো দেখতে পাই না। নওশাদ বাদ দিয়ে আইএসএফ মানে নওশাদ বাদ দিয়ে আর কোনো মুখ চোখে আসে না, এইভাবে মানে দলটা গড়তে পারলে না কেন তাহলে? সেকেন্ড লেয়ার কারা? এটা আমার দোষ নয়, দোষ হচ্ছে আপনাদের মতো মিডিয়া হাউসের। যতবারই আমাকে ডাকেন আমি বলি আমাদের বিশ্বজিৎ দা আছে, তাপস দা আছেন, শামসুর আলী মল্লিক আছেন, আপনারা বলেন না ভাই আপনাকেই আসতে হবে, না হলে কে বলে ভাই তোমাকেই আসতে হবে। মানে দলটা বেড়েছে আগের থেকে কলেবরে, অনেক বেড়েছে, সংগঠন বেড়েছে। ভাঙড়ের বাইরে সেরকম বড় সংগঠন কোথায় হলো ভাঙড়ের বাইরে? আপনি দিকে দিকে যান না, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনি ঝাড়গ্রাম পর্যন্ত আমাদের সংগঠন বেরোচ্ছে। এবার হ্যাঁ, কম বেশি বিভিন্ন জায়গায় আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠন বেরোচ্ছে। এই বছরে মানে ভাঙড়ের বাইরে আর ফুল ফোটাতে পারে, ফুল ইন দ্য সেন্স আইএসএফ খাতা খুলতে পারে। দেখুন আমি কোথায়? বলছি ক্যানিং পূর্বে যদি ঠিকঠাক ভোট করাতে পারি ভাঙড়ের থেকে বেশি লিড পাবো আমরা। তাই অবশ্যই। সেই ভয় কি শওকত ভাঙড়ে চলে এলেন? সেটা বলতে পারবো না, উনি ভাঙড়ে গিয়েছেন না, ওনাকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে, উনি ভালো বলতে পারবেন। কারণ কেন কেন এই ব্যাপারটা কিরকম? উনি ওনার দলের লোককে দিয়ে তো করাচ্ছিলেন, একটা প্রোটেস্ট করাচ্ছিলেন যে ভাঙড়ে ক্যানিং পূর্বেই শওকত সাহেবকে চাই। তিনি পালিয়ে আসার চেষ্টা করছিলেন, বুঝতে পেরেছেন বেশ কিছুদিন ভাঙড়ে থেকে যে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, এখানে আইএসএফকে এখান থেকে সহজে উৎখাত করা যাবে না। কারণ আমি আপনাকে বলি মাথা যদি হেড হিসাবে গোনা যায় প্রায় 15 থেকে 20,000 হেডে মামলা দিয়েছে ভাঙড়ে 5 বছরে আমাদের ছেলেদেরকে হেড হিসাবে। মানে আমার নামে ধরুন না 17টা মামলা, আমি 17টা হিসাবে ধরছি, 15 থেকে 20,000 মামলা হয়েছে, কিন্তু একটা কেউ হিলাতে পারেনি। হ্যাঁ, কয়েকটি মানুষ স্বার্থের জন্য গিয়েছে, আর বাকি কিছু জয়নিং যেগুলো দেখছেন সেগুলো আমার সাথে কথা বলে গিয়েছে। কি করবে, ওরা অটো চালায়, সামান্য একটা বাজারে গিয়ে সবজি বিক্রি করে, যদি আইএসএফে না, যদি টিএমসিতে না জয়েন করে সবজি বিক্রি করতে দেবে না। আমাকে ফোন করছে, ভাইজান এই পরিস্থিতি কি করবো? আমি যাও, চলে যাও। আমি সমাজ বদলানোর জন্য রাজনীতিতে এসেছি। বিধায়ক প্রোটেক্ট করতে পারছে না, বিধায়ক প্রোটেক্ট করতে পারছে না। অবশ্যই, আমি তো আর আইনের বাইরে গিয়ে করতে পারি না। থানায় কমপ্লেন করছি, দেখছি হচ্ছে, এমন পরিস্থিতি ওর 3 দিন দোকান বন্ধ। তো 3 দিনে ওর দিনে 300 টাকা 400 টাকা ইনকাম করে, ও রোজটাকে দেবে, আমার অত টাকা নাই, তোলাবাজির টাকা আমার কাছে নাই। তো সুতরাং আমি কি বলি, যাও চলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু ভোটটা আমাকে দেবে এটা আমি ভরসা করি। ভাঙড়ে বোমাবাজি এত কেন হয়? শাসক চাই, ওই জন্য আমি বলেছিলাম সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সকে লাগিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙড়ে। যদি আইএসএফ এর কোনো নেতার বাড়ি থেকে বোম, গুলি, পিস্তল উদ্ধার হয়, যে একটা আছে ডবল শাস্তি দেওয়া হবে। এই যে তৃণমূল মাঝে মাঝে অভিযোগ করে আইএসএফ মারলো, গুলি করলো। আমাকে 1 মিনিট বলতে দিন। এটা তো তৃণমূলের নেতারা জোর গলায় বলছে না। দেখুন 2023-এর আগে দেখুন ভাঙড়ে, হ্যাঁ রাজনৈতিক লড়াই তৃণমূলের সাথে আমাদের হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, আমাদের নামে মামলা দিয়েছে, আমাদের ছেলেদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছে, তারা কাটিয়েছে, ঠিক আছে, একটা লাশ পড়েনি। যেই শওকত সাহেব দায়িত্ব দিল মমতা ব্যানার্জি শওকত সাহেবকে, তারপর থেকে 3 থেকে 4টে লাশ পড়লো এবং খুনোখুনি হলো। শুধু তাই না, কদিন আগেই চালতাবেড়িয়া অঞ্চল একটা আছে, ওখানে তৃণমূলের এক দাপুরের নেতা ওহিদুল ইসলাম নাম, সে বোমা মারছিল, বাইরে থেকে লোক নিয়ে এসে স্পট 2 জন ডেট হয়েছে আর 4 জন এখনো নিখোঁজ। আর ওহিদুল ইসলাম নামে যে তৃণমূলের নেতা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এগুলো কারা করছে? শাসক চাইছে বলে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন হয়েছে, আইএসএফ এর কোনো দায় দায়িত্ব নেই। আমি কি বলছি, সব দোষ শাসকের। আমি কি বললাম আপনাকে, আমি তো চাইছি, আমি একজন চাইলে তো হবে না, রেসপন্সিবল ভূমিকাটা তো পালন করতে হবে। আমি তো বারবার ওটা ক্যাম্পেইন করছি, কিন্তু সমস্যা হচ্ছে আইএসএফ এর তো সংগঠন আছে বললে আরো বেড়েছে, স্বাভাবিক। আইএসএফ এর শক্তি হয়েছে ওখানে, তো একটা শক্তিশালী সংগঠন নিয়ে আইএসএফ পড়ে পড়ে মার খাচ্ছে, এটা বললে বিশ্বাস করবো? এক হাতে তালি বাজে। দেখুন আমি একটাকে বলি, এটা হচ্ছে অন্যান্য সংগঠনের সাথে আইএসএফ এর সংগঠনের তফাৎ। আজকে একটা মিটিং মিছিল করতে গেলে বিরিয়ানির প্যাকেট 500 টাকা আর এক তেল খরচ দিতে হবে, তারপরে সে মিছিলে যাবে। আর আমাদের 1 টাকা খরচ করতে লাগে না, এত বড় মিটিং মিছিল করি, এটাই তফাৎ। দিল থেকে আইএসএফটা করে। সুতরাং সংগঠন বেড়েছে, একটাই ভাইজান আমাদের হাতকে বেঁধে রেখেছে, আর এটা আমার বলা আছে, যদি এই হিংসায় হয় আমি ভাঙড়ে আসবো না। কারণ আমি রাজনীতি করতে এসে এখান থেকে কামাতে আমি আসিনি। সবাই হলফনামা জমা দিয়েছে, আমারও হলফনামা জমা দেওয়া হয়েছে। অনেক বিধায়কদের ইনকাম বাড়ে, 5 বছরে আমার ইনকাম কমেছে। আমি এই পলিটিক্সটা করতে এসেছি, বোমাগুলি মুক্ত সমাজ চাইতে এসেছি। আমি যদি বোমাগুলি ছেলেদেরকে উৎসাহিত করি, তাহলে আমার মানে থেকে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। আইএসএফ এর নেতারা এরকম পড়ে পড়ে মার খাওয়ার আদর্শে বিশ্বাস করে। হ্যাঁ, যে একটা গালে মারলে একটা গুলি করলে আর দাঁড়িয়ে যায়, ঠিক আছে, তৃণমূল একটা গালে মারলে একটা গালে বাড়িয়ে দেবে, এটা আমি বলবো না, মারতে যাবে না কেউ, এতটুকু বলতে পারি। আপনার দাদা
তিনি বিভিন্ন ধর্মীয় জলসা করেন এবং যেগুলো মানে বিপুলভাবে জনপ্রিয় হয় অনেক ক্ষেত্রেই, কিন্তু অত্যন্ত কট্টরবাদিতা তার মধ্যে ফুটে ফুটে ওঠে। আপনারা নামে সেকুলার রেখেছেন, তার আড়ালে অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশ করেন, মৌলবাদের চাষ করেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমার দাদা যে স্টেজে বক্তব্যগুলো দেয় সেগুলো লাইভ হয়, রেকর্ড হয়। এমন একটা সেন্টেন্সের কথা বলুন, ভেরি রিসেন্ট, মানে 5 বছর আমরা দল করার পর থেকে বলছি আমি, যে এই বক্তব্যের দ্বারাই মৌলবাদের চাষের কথা বলতে পারেন আপনি, যে এইটার জন্য আমি তাদের ব্যাখ্যা করতে পারি। বলুন, আপনি দেখাতে পারেন? যারা বলেন তাদের অভিযোগ। দেখুন, বলবে তো অনেক কিছুই, বলবে তো অনেকে অপবাদ দেবে, কিন্তু অপবাদটাকে বাস্তবের নিরিখে তাকে ব্যাখ্যা করে তো বোঝাতে হবে, দেখাতে পারবে না। ফুরফুরায় নাকি এখন বহু শরিক, দ্বন্দ্বে জেরবার ফুরফুরা, এটা সত্যি? না, ওটা আমার জ্যাঠার ছেলে, মানে চাচার ছেলে, তৃণমূলের আমডাঙ্গা থেকে প্রার্থী হয়েছেন, কাশেম। হ্যাঁ, কাশেম সিদ্দিক, আমার মানে বড় ভাইজান হচ্ছে সম্পর্কে, আমার ভাইজান। আজকেও তো বলছি স্টেজ থেকে, রেকর্ডে এটা আগামীতে প্লে হবে, ভাইজান হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে তার আমি চরম প্রতিদ্বন্দ্বী, পারিবারিকভাবে তিনি আমার বড় ভাইজান, তাকে আমরা আমডাঙ্গায় হারাবো, এটাও বলছি। মানে লড়াইটা রাজনৈতিক। আপনি যদি কোনো সময় স্টিং অপারেশন করতে পারেন, তাও দেখবেন হয়তো রাত্রে আমরা বাড়ি ফিরেছি, এখন অবশ্য যে যারা ব্যস্ত, ভোট ঘোষণার আগে পর্যন্ত দেখবেন কোনো জায়গায় হয়তো আমরা এক জায়গায় বসে আড্ডা মারছি, কথা বলছি, গল্প করছি, এটা আমাদের আছে। পারিবারিক সম্পর্কটা আছে, রাজনৈতিক সম্পর্ক আলাদা। আর এটাই আমি মানুষকে বলার চেষ্টা করি, যে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম সাহেব নিজেদের মধ্যে কোনোদিন হাতাহাতি লড়াই করলো না, আর তোমরা এত বড় পার্টির প্রেমিক হয়ে গেলে। এই নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম সাহেবের সাথে জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছ, কবে তোমরা শুধরাবে? আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ নওশাদ, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।